ক্রমবর্ধমান চাপের কাছে অবশেষে নতি স্বীকার করল সরকার। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান, আর তারপর যন্তর মন্তরে বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হলো। আমি এই আলোচনায় আপনাদের সামনে রাখবো প্রয়াত প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্তকে হেনস্থা কাণ্ডে দায়িত্বপ্রাপ্ত তৎকালীন পুলিশ আধিকারিকদের আজকে সাসপেন্ড করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো এই মুহূর্তে সারা দেশের যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ খবর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান এবং ছাত্রদের যে তিনটি দাবি ছিল সেই তিনটি দাবি মেনে নিল সরকার। আজকে তৃতীয়বার বৈঠক হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে। সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির দুই মুখপাত্রের তাদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত, যৌথ সাংবাদিক বৈঠক করা হয় এবং এটা জানিয়ে দেওয়া হয় যে তাদের তরফে যে তিনটি দাবি রাখা হয়েছিল এই তিনটি দাবি সরকার মেনে নিয়েছে। শর্ত মেনে কোনো ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে না, এই আশ্বাস কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে। নিয়ম মেনে যারা আত্মঘাতী হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে, এই আশ্বাসও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মেনে নিয়েছেন। এবং প্রথম এবং প্রধান যে দাবি ছিল যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে ধর্মেন্দ্র প্রধানকে, আজকে সেই ইস্তফাপত্র তিনি প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ এই 3 দফা দাবি ককরোচ জনতা পার্টির, সেটা সরকার মেনে নিয়েছে। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। দীর্ঘ বৈঠক তৃতীয় দফায় সরকারের সঙ্গে সিজেপির হলো। বিজেন্দ্র, কি হলো সেই বৈঠকে? দেখো, বৈঠকের পর যা যৌথ সাংবাদিক বৈঠক করে জানানো হলো জেপি নাড্ডা এবং সৌরভ দাসের তরফ থেকে সব দাবি মেনে নিয়েছে সরকার এবং তারা তাদের ধর্ণা প্রত্যাহার করছেন। তাদের যে প্রথম দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, সেই পদত্যাগ হয়ে গেছে। তারা 12 তারিখ গত সোমবার যে আন্দোলন হয়েছিল বা তারপরে যে আন্দোলন হয়েছে, ছাত্রদের বিরুদ্ধে যে এফআইআরগুলো করা হয়েছে সেটাকে প্রত্যাহার করতে হবে, কোনো কেসকে পার্সিউ করবে না দিল্লি পুলিশ, সেটাকে সরকার মেনে নিয়েছে। ক্ষতিপূরণ দিতে হবে, নিটের প্রশ্ন ফাঁসের পর যারা আত্মহত্যা করেছিলেন তাদেরকে 1 কোটি টাকা দিতে হবে তাদের পরিবারকে, সেটা সরকার মেনে নিয়েছে। আরও 5 সূত্রী ডিমান্ড রাখা হয়েছে রিফর্মসের জন্যে, পরীক্ষার ক্ষেত্রে কিভাবে পরীক্ষা কন্ডাক্ট করা উচিত সেই সাজেশন দেওয়া হয়েছে, সেটাকেও সরকার ইন প্রিন্সিপাল মেনে নিয়েছে। 4 সপ্তাহ সময় চেয়েছে সরকার এটাকে ইমপ্লিমেন্ট করার জন্যে এবং প্রেস কনফারেন্সে সৌরভ দাস যেটা জানালেন কি ইন গুড ফেথ তারা আজকে তাদের ধর্ণা প্রত্যাহার করছেন এবং 4 সপ্তাহ পর আবার তারা সরকারের সঙ্গে বসবেন কতটা ইমপ্লিমেন্ট হয়েছে সেটার পর। সরকার তাদেরকে অ্যাসিওর করেছে কি কোনো এফআইআর তারা পার্সু করবেন না, ছাত্রদের বিরুদ্ধে যদি কোনো এফআইআর হয়ে থাকে সেটাকে সরকার উইথড্র করবে, তাদেরকে ভিক্টিমাইজ করা হবে না, এটা অ্যাসুরেন্স দেওয়া হয়েছে। এবং সবথেকে বড় যে দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সেটাতে সফল হয়েছে ককরোচ জনতা পার্টি। যখন 1 মাস 1 সপ্তাহ আগে যন্তর মন্তরে ধর্ণা স্টার্ট করেছিল ককরোচ জনতা পার্টি, সেদিন তাদের প্রথম দাবি কিন্তু এটাই ছিল যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে। সরকারের তরফ থেকে তখন বলা হচ্ছিল যে পদত্যাগের কোনো প্রশ্নই নেই এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছিল এই সরকার এইভাবে হয় না, এইভাবে পদত্যাগ মন্ত্রীদের হয় না, কিন্তু হয়েছে। এবং এটাকে জয় দেখছেন অভিজিৎ দেবকেরা, তারা বলছেন কি যদি ঠিক করে দাবি করা হয়, ঠিক করে চাপ সৃষ্টি করা হয়, ন্যায্য যদি দাবি থাকে, তাহলে যেই সরকার থাকুক না কেন বাধ্য হবে তাদের দাবি মানতে এবং সেই দাবি আজকে সরকার মেনেছে। ককরোচদের এই আন্দোলন একজন মন্ত্রীর পদত্যাগ করা হলো আজকে মোদী সরকারের থেকে, এটা সব থেকে বড় জয় বলা যেতে পারে ককরোচ জনতা পার্টির। কারণ কি অনড় ছিল সরকার, তাদের সব দাবি তারা মানছিলেন, কিন্তু শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ওপর সমস্যাটা ছিল। আজকে সরকার সেটা মেনে নিয়েছে। ধর্মেন্দ্র প্রধান চাপে এসে 2 পাতার চিঠি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন, তিনি সোশ্যাল মিডিয়াতেও সেটা পোস্ট করেছেন এবং তিনি যে পদত্যাগ করছেন তারপর থেকে বোঝা যাচ্ছিল হয়তো ধর্ণা প্রত্যাহার করে নেওয়া হবে। একেবারে প্রথম এবং প্রধান দাবি তো এটাই ছিল যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরতে হবে বা সরাতে হবে। এই প্রথম দাবি যখন সরকার মেনে নিয়েছে এবং তার যে খোলা চিঠি ইস্তফা সংক্রান্ত সেটা যখন পোস্ট করছে, তারপর এটা ক্রমশ স্পষ্ট হয়ে যায় যে বাকি দুটো দাবি মেনে নিতে সরকারের কোনো আপত্তি বা অসুবিধা থাকবে না। কিন্তু নিঃসন্দেহে আজকের দিনের সব থেকে বড় খবর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এই দাবিতে প্রথম থেকেই কার্যত একটা জনজাগরণের চেহারা নিয়েছিল সিজেপি বা ককরোচ জনতা পার্টির এই আন্দোলন এবং তারপর এই ইস্তফা। আমি পরপর আপনাদের সামনে রাখবো এই বৈঠকের পর ককরোচ জনতা পার্টির তরফে কি বলা হলো, সরকারের তরফেই বা কি বলা হলো। धर्मेंद्र प्रधान जी ने इस्तीफा दे दिया है, इसका मतलब है कि हमारी पहली मांग जो है मान ली गई है। साथ साथ जो हम लोगों की दूसरी मांग थी कि सारे एफआईआर जो सारे प्रोटेस्टर्स के खिलाफ फाइल किए गए हैं अभी तक, सिर्फ दिल्ली में नहीं लेकिन सारे बीजेपी रूल्ड और बीजेपी एलाइड स्टेट्स में वो एफआईआर विड्रॉ हो जाए, ये भी हमारी सेकंड मांग थी। सरकार ने वो मांग को भी मान लिया है। ये भी हम लोगों ने एग्री किया है कि फ्यूचर में
कोई भी एक्शन नहीं लिया जाएगा किसी भी प्रोटेस्टर के खिलाफ। एंड सीजेपी की जो टीम है, जो ऑर्गेनाइजर्स है, उनके खिलाफ सरकार की तरफ से सहमति बन गई है कि जो भी रूल्स और रेगुलेशंस के तहत कॉम्पनसेशन पॉसिबल होगा, एक ऑनररी कॉम्पनसेशन उन फैमिलीज को दिया जाएगा। मेरे ख्याल से इन्होंने जो डिमांड रखी थी उन सबको सरकार ने सहानुभूतिपूर्वक माना भी है और एक्सेप्ट भी किया है। मेरा निवेदन है कि आप सबसे कि हमारे जो आंदोलन करने वाले हैं वो अपने एजिटेशन को विड्रॉ करें और पीसफुली हम सब लोग आगे बढ़े, ऐसा मेरा निवेदन है। On that note, the Cockroach Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timelines. तमाम मांगे जो हमारी थी वो मान ली गई हैं, तो हम इमीडिएट इफेक्ट से प्रोटेस्टर से रिक्वेस्ट करते हैं कि आप विड्रॉ करें, पीसफुली अपने घर वापस जाएं और आगे की जो भी हमारी रणनीति होगी या बातचीत होगी उससे हम आपको अवगत कराएंगे। लेकिन प्रोटेस्टर से हम रिक्वेस्ट करते हैं कि इमीडिएट इफेक्ट से आप विड्रॉ करें, हमारी मांगे जो है वो मान लीजिए। দেখুন, এইটা সকলকেই কিন্তু মাথায় রাখতে হবে, সিজেপি বা ককরোচ জনতা পার্টি কোনো প্রাতিষ্ঠানিক পলিটিক্যাল পার্টি নয়, একটা সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠা একটা পার্টি যারা একটা দাবিকে, একটা ন্যায়সঙ্গত দাবিকে এমন জায়গায় নিয়ে গেছিল যেটা একটা জনজাগরণের চেহারা নিল, এবং এই জনজাগরণ এমন জায়গায় পৌঁছলো, একটা চাপ যেভাবে কেন্দ্র সরকারের উপর তৈরি করলো, এবং সেই চাপের কাছে স্বপনদা মানবেন যে সেই চাপের কাছে কার্যত নতি স্বীকার করতে শেষমেশ বাধ্য হলো সরকার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। আমি নতি স্বীকারের বলবো না, তবে একথা বলবো যে ছাত্র আন্দোলনকে বা ছাত্ররা দেশের ভবিষ্যৎ, তাদের আন্দোলনকে সম্মান দিয়ে তাদের দাবিকে মেনে নেওয়া হয়েছে। এটা তো ঘটনা যে ছাত্ররা বিভিন্ন দিন থেকে, দীর্ঘদিন থেকে তারা একটা আন্দোলন করে আসছিলেন, কিছু দাবি করেছিলেন, কয়েকটা দাবি মানা যায় না কিন্তু কয়েকটা দাবি মেনে নেওয়া হবে, এটা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবং সেই প্রতিশ্রুতির পর সুষ্ঠুভাবে আলাপ আলোচনার পর সরকার তাদের দাবিগুলোকে মান্যতা দিয়েছে। ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী থেকে পদত্যাগ করেছেন। আমি এগুলো সব মেনে নিচ্ছি। আজকে যারা বলছেন অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আমি কয়েকটা প্রশ্ন তুলতে চাই। শিক্ষামন্ত্রী কিন্তু সরাসরি এই ঘটনার সঙ্গে তার কোনো দায় নেই, শুধুমাত্র তার দায়িত্বটা কি, তিনি শিক্ষামন্ত্রী এবং তার দপ্তর থেকে প্রশ্ন লিক হয়েছে, সর্বোচ্চ চেষ্টা হয়েছে যাতে প্রশ্ন লিক না হয়। এই প্রশ্ন লিকটা তো এবার শুধু নয়, প্রশ্ন লিক অতীতেও হয়েছে কংগ্রেসের আমলে। এটাই তো আমি বলছি, সেটাই তো প্রশ্ন, একটা নৈতিক দায়িত্ব তো থাকে। আমি বলছি একটা টিম যখন পরাজিত হয় তার প্রথম দায়িত্বকে নিতে হয় ক্যাপ্টেনকে, ফলত তার মিনিস্ট্রি থেকে যদি এইরকম একটা পরিস্থিতি হয় তার দায়িত্ব নিতে হবে না? আমি একেবারে মেনে নিচ্ছি। তুমি আমাকে একটা জিনিস বলো তো, লাল বাহাদুর শাস্ত্রী রেল মন্ত্রী থাকাকালীন রেল দুর্ঘটনার পর তিনি পদত্যাগ করেছিলেন, তারপর কি রেল দুর্ঘটনা বন্ধ হয়েছে? রেল দুর্ঘটনা হয় না। তার মানে তো কোনোদিনও কোনো মোরাল রেসপন্সিবিলিটি ফিক্স আপ করতে পারবেন না। মোরাল রেসপন্সিবিলিটি যদি ঠিক একই ভাবে আমি বলছি, তাহলে সেই একই ভাবে এ রাজ্যেও তৎকালীন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আপনি কিভাবে তুলবেন? সেটাই তো তাকে মোরাল রেসপন্সিবিলিটি, নৈতিক দায়িত্ব নিতে হয়। মাথায় যিনি বসে আছেন, আমাকে একটুখানি বলতে দাও। তুমি যখন বলছো মোরাল রেসপন্সিবিলিটি, বিজন সেতুতে আনন্দমার্গীদের পুড়িয়ে মারার পর মোরাল রেসপন্সিবিলিটি নিয়ে জ্যোতি বসু কি পদত্যাগ করেছিলেন? বানতলায় অনিতা দেওয়ানের পর বা গার্ডেন ডিচে ডিসি মেহতা হত্যার পর জ্যোতি বসু কি মোরাল দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছিলেন? আমি বলছি স্বপনদা, এটা সম্পূর্ণ ঠিক যে আমি বলছি রেলমন্ত্রী ইস্তফা দিলে রেল দুর্ঘটনা বন্ধ হয়ে যায় না, শিক্ষামন্ত্রী ইস্তফা দিলে যে এরপর থেকে শিক্ষা দপ্তরে আর কোনো দুর্নীতি হবে না, কেউ এটা ইনশিওর করতে পারে না। কিন্তু তারপরেও প্রশ্ন থাকে যে একটা রেসপন্সিবিলিটি, নৈতিক অ্যাকাউন্টেবিলিটি বলে তো একটা ব্যাপার আছে। আমি বলছি রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি এবং প্রত্যেকের অধিকার আছে তাদেরকে যে সরকারের কাছে দিক নির্দেশ করুক কি করা উচিত, কি করলে এই জিনিস হবে না। এটা হয়ে আসছে, হচ্ছে, ভবিষ্যতে হবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে? আমি আরেকটা জিনিস বলতে চাই। তুমি যখন বলছো নন্দীগ্রামে গুলি চালানো বা সিঙ্গুরের পর বুদ্ধদেব বাবু পদত্যাগ করেছিলেন, কামদুনিতে যে মেয়েটাকে দুটো পা চিরে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন 15 দিনের মধ্যে চার্জশিট দেবেন, 3 মাসের মধ্যে তাদের। আমি বলছি সেটা বুদ্ধবাবু বলতে পারেন বা তৎকালীন শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে পারেন, তারা কেউই আজকে সেই কারণে ক্ষমতায় নেই।
আমি আবার বারবার বলছি যে এরপরেও একটা অ্যাকাউন্টেবিলিটি প্রশ্ন থাকে, কিন্তু আমি এইখানে মৃত্যুঞ্জয়ের কাছে আসবো যে এইখানে যখন চিঠিটা দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে ইস্তফাপত্র দিয়েছেন এবং তারপর আন্দোলনরত যুব সমাজকে উদ্দেশ্য করে একটা খোলা চিঠি ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, যেখানে তিনি বলছেন যে দেশ বিরোধী শক্তি যাতে এখান থেকে ফায়দা তুলতে না পারে এবং দেশ যাতে ঐক্যবদ্ধ থাকে সেই কারণে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অর্থাৎ একেবারে জাতীয় স্বার্থ, দেশের স্বার্থে এই পদক্ষেপ ধর্মেন্দ্র প্রধান নিয়েছেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। আপনি শুনলেন মৃত্যুঞ্জয়, আজকে সাংবাদিক বৈঠকে, যৌথ সাংবাদিক বৈঠকেও সরকার প্রথম থেকে কতটা সংবেদনশীল ছিল সেই কথাও বলা হয়েছে। फ्रेंड्स, धर्मेंद्र तो सिर्फ झांकी है, मोदी अभी बाकी है। तो সঠিকভাবে আন্দোলন করলে, সঠিক মানুষরা রাস্তায় নেমে, ছাত্র যুবরা আন্দোলন করলে এরকম ফ্যাসিস্ট সরকারের মাথারা অবধি মাথা নত করে, সেটা এই আন্দোলনের মাধ্যমে প্রমাণ হয়ে গেল। আপনি বলছেন যে প্রথমেই সবাইকে অভিনন্দন, আপনার প্রশ্নের নিশ্চয়ই উত্তর দেবো। যারা এই শুধুমাত্র তো ককরোচ জনতা পার্টি নয়, এখানে ছাত্র যুব, তাদের ছাত্রদের অভিভাবক প্রত্যেকে মিলে রাস্তায় নেমেই আন্দোলন করেছে, তার জন্য সরকারকে বাধ্য হয়েছেন। আপনি বলছেন দেশ বিরোধী শক্তির কাছে যাতে, তার মানে সরকার কি দেশ বিরোধী শক্তির কাছে মাথা নত করে আজকে ধর্মেন্দ্র প্রধান এই আন্দোলনের কাছে আত্মসমর্পণ করে ইস্তফা দিল? আমার প্রশ্নটা এখানে, আপনি যে এই দেশ বিরোধী শক্তি, নিশ্চয়ই দেশ বিরোধী শক্তির কাছে আমাদের সরকার, আমরা নিশ্চয়ই চাইবো না যে আমাদের সরকার এত দুর্বল সরকার নয় যে দেশ বিরোধী শক্তির কাছে আত্মসমর্পণ করে তাকে ইস্তফা দিতে হলো। কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। গতকাল রাতে, তার আগেও ইনস্টাগ্রামে আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে তিনি ফ্রেন্ডস বলে শুরু করছেন। নিশ্চিতভাবে ধর্মেন্দ্র প্রধান তো আগে এসে একটা ফেসবুকে আসতে পারতেন, সমাজ মাধ্যমে এসে বলতে পারতেন। রেসপন্সিবিলিটি নেয়নি কেন? 10 বছরে 152 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কে রেসপন্সিবিলিটি নেবে? এনটিএতে তাদের প্রশ্নপত্র ফাঁস বারবার হচ্ছে, অপদার্থতা। ধর্মেন্দ্র প্রধান রেসপন্সিবিলিটি নেবে না? তাহলে আরজিকর কাণ্ডের সময় সেই রেসপন্সিবিলিটি কে নিয়েছিল? অ্যাকাউন্টেবিলিটি কোথায় ছিল? সব সময় অ্যাকাউন্টেবিলিটি ছিল। 18 ঘন্টার মধ্যে দোষী অ্যারেস্ট হয়েছিল, এবং তারপরে তৎকালীন অধ্যক্ষকে প্রমোশনের পোস্টিং দেওয়া হয়েছিল। আবারও বলছি, অতীতগুলো যদি ভুলে গেলে চলবে না, মৃত্যুঞ্জয়। ভুলে যাচ্ছি না। 26,000 ছেলে, আজকে 26,000 ছেলে আজকে আলোচনা হচ্ছে, আজকে আলোচনা হচ্ছে 26,000 ছেলে ভবিষ্যৎ নষ্ট করলে লজ্জা করে না? আচ্ছা মৃত্যুঞ্জয় বলিনি, বলছি যে ইতিহাসটা ভুলে যেও না। ইতিহাস ভুলছি না, আমাদের সরকার নেই, তবু আমরা উত্তর দিয়েছি। আপনাদের স্টুডিওতে এসে বারবার বলেছি, সুপ্রিম কোর্ট মনিটর করে সিবিআই তদন্ত করছে। আমাদের সরকারের, যদি পূর্ববর্তী সরকারের কোনো ভুল থেকে থাকে, যারা ভুল করেছিল, যারা অন্যায় করেছিল, অ্যারেস্ট করুক। আমরা এইটাকে নিয়ে বারবার বলছি না, যেই থাকুক। এখন তো সরকার এখন তো ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে, তাই এখন যেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদের উল্টো প্রশ্নগুলো সমানভাবে রাখো। 26,000 চাকরি চলে গেল, তখন সেই দায়িত্ব কি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন? অ্যাকাউন্টেবিলিটি নিঃসন্দেহে, সেটা কেন্দ্রের সরকার হোক বা রাজ্যের সরকার হোক, সেটা নিতেই হয়। তুমি যখন কেন্দ্রের কথা বলছো, সমানভাবে তৎকালীন রাজ্য সরকারের সময় যখন পরপর এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল, কটার ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি ফিক্স আপ করা হয়েছিল এবং দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল? শিক্ষামন্ত্রীকে তোমরা পদত্যাগ করতে বলেছিলে, প্রত্যেকটা শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বলেছিলে, বিষয় না হয়। তোমার মুখ্যমন্ত্রী কবে পদত্যাগ করতে পাঠিয়েছে? আচ্ছা, আমার দেশের প্রধানমন্ত্রী নিয়ে কথা হচ্ছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নিয়ে কথা হচ্ছে, আজকের কথা বলছো। অরিন্দম আচার্য, অরিন্দম আচার্য, আপনার সেকেন্ড টার্ম আসবে, আমিও চেঁচামেচি করে আমি দুজনকে থামালাম, বাকিদের বলতে সুযোগ দিতে হবে। অরিন্দম আচার্য, দেখুন, এই যে আন্দোলনটা শুরু হয়েছে NIIT, এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থ্রুআউট দ্য ইন্ডিয়া এটাতে যুক্ত রয়েছে। না, ওটা NEET, নিট। NIIT, ন্যাশনাল এলিজিবিলিটি। আচ্ছা, এবার আমি বলি, এই যে আজকে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিসিশন নিয়েছে, মহৎ চিন্তা ভাবনা নিয়ে, মহৎ। তার প্রসঙ্গে আমি একটাই কথা শুধু বলবো যে আমরা দেখেছি মনমোহন সরকারে 18 বার কোশ্চেন আউট হয়েছে, ছেড়ে দিন। আমাদের ওয়েস্ট বেঙ্গল খুব চেঁচামেচি করছে, OMR সিট নিয়ে যা কাণ্ড হয়েছে। এবং আমি যদি মনে করে থাকি, একটা অবসরপ্রাপ্ত IPS পঙ্কজ দত্তকে থানায় ডেকে হেনস্থার ঘটনায় তৎকালীন IC এবং IO কে সাসপেন্ড করলো রাজ্য সরকার। আজকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানিয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই পঙ্কজ দত্ত স্ত্রীর সঙ্গে যোগাযোগ করব। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে পঙ্কজ দত্ত স্ত্রী রয়েছেন, ইন্দ্রাণী দত্ত রয়েছেন। আমি ইন্দ্রাণী আপনার কাছে আসবো, তবে তার আগে ঠিক কি ঘোষণা বিধানসভায় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী করেছেন দর্শকদের শুরুতেই শোনাবো। দেখুন। অবসরপ্রাপ্ত IPS অফিসার
পঙ্কজ দত্ত, তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি এখন এই সদনের সদস্য নন তাই নাম বলছি না, 11 থেকে 26 মুখ্যমন্ত্রী ছিলেন, দুবার আমার কাছে হেরেছেন, একবার ভবানীপুরে আর একবার নন্দীগ্রামে। তার নির্দেশে উনাকে বড়তলা থানাতে একাধিক দিন ডেকে হ্যারাসমেন্ট করা হয়। এই ঘটনায় অভিযুক্ত এসআই সাধন দাস, আইও, তাকে সাসপেন্ড করলাম আমরা। তৃতীয় ঘটনা, এর সাথে ওই থানার যিনি আইসি ছিলেন সুবর্ণ দত্ত চৌধুরী, তিনি এখন কলকাতা পুলিশের এসবিতে আছেন, তাকেও সাসপেন্ড করলাম। দেখুন, এমন একজন মানুষ ছিলেন পঙ্কজ দত্ত, নিজের কর্মজীবন তো বটেই, নিজের অবসরকালীন জীবনে পর্যন্ত কার্যত অকুতভয়, সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস তিনি দেখাতেন। কোনো রং না দেখিয়ে দেখে যেখানে সমালোচনা করার একেবারে দৃপ্ত কণ্ঠে তার সমালোচনা করতেন, এবং সেই কারণেই শাসকের চক্ষুশূল হতে হয়েছিল বারে বারে। আমি এইখানে ইন্দ্রাণী দত্তর কাছে আসতে চাইবো। পঙ্কজবাবু চলে যাওয়া দিদি আজকে 1.5 বছর, 1 বছর 7 মাস হয়ে গেল, বারবার বিচারের দাবি আপনি করে এসেছেন। আজকে যখন আপনি দেখছেন যে বিধানসভায় দাঁড়িয়ে তৎকালীন বটতলা থানার যিনি আইও এবং আইসি ছিলেন তাদের সাসপেন্ড করার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, কোথাও কি এটা মনে হচ্ছে যে সুবিচার পাওয়ার পথে একটা ধাপ আপনি এগোতে পারলেন? অবশ্যই, এবং আপনাদের মাধ্যমে আমি বর্তমান মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি একটা কথা বলুন যে সেদিন, মানে আজকে সেদিনের ঘটনাটা উল্লেখ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, 12 ঘন্টা তাকে থানায় বসিয়ে রাখা হয়েছিল এবং হেনস্থা করা হয়েছিল। সেদিন কি হয়েছিল, ঠিক কি বলেছিলেন পঙ্কজবাবু বাড়ি ফিরে? ওনার দুজন আইনজীবী ওনার সঙ্গে ছিলেন, কিন্তু ওনাদের ড্রেস কোড দেখিয়ে বলা হয়েছিল যে না, ওনাকে অ্যাকম্প্যানি করতে পারবেন না। অর্থাৎ যে কোনো একজন মানুষের অধিকার আছে যে অ্যাডভোকেট নিয়ে যাওয়ার, কিন্তু দুর্গাপুজোর চতুর্থীর দিন ওনাদের ড্রেস কোড নিয়ে ওনারা আপত্তি তুলে নিজেদের মোবাইলে ওনাদের ছবি তুলে ওনাদের হেনস্থা করেছিলেন এবং ওনাদের অ্যালাউ করেননি। এবং 2.5 ঘন্টা কি জিজ্ঞাসা করেছিলেন তা নিয়ে হাইকোর্টে মামলা করেছি, আর 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা বসিয়ে রেখেছিলেন। তো বেরোনোর পরে যে হেনস্থাটা হয়েছিল যে ওই অঞ্চলের মহিলাদের জড়ো করে ওনাকে জুতোর মালা পরিয়ে অপদস্থ করার চেষ্টা করেছিলেন এবং সেইটা সম্প্রচার হয়েছিল সর্বত্র। এবং বাড়ি ফিরে এসে উনি অসম্ভবভাবেই সেন্সিটিভ মানুষ ছিলেন, বাড়ির লোকের সঙ্গে কোনো কিছু শেয়ার করেননি। শুধু নজরুল ইসলাম সাহেব বা কিছু সাংবাদিককে উনি হয়তো খুব কাছের মানুষ যাদের মনে করতেন, নিজের ডিপার্টমেন্টের কোনো নিন্দা উনি সহজে করতেন না। তো তাদের জিজ্ঞাসাবাদে যেহেতু নজরুল ইসলাম সাহেব তারই ঊর্ধ্বতন অফিসার ছিলেন পুলিশের, তার কাছে হয়তো কিছু বলেছিলেন, কিন্তু আমি এখনও বলছি যে উনি এতটাই সেন্সিটিভ ছিলেন যে ভেতরে ভেতরে অনেক কষ্ট পেয়েছিলেন, কিন্তু বলেছিলেন যে এইভাবে কিন্তু রাজত্ব চলতে পারে না, যে হেনস্থা আমার উপর হলো সেইটা আমি জানি না যে অন্য মানুষদের উপর হলে তারা কি করে সহ্য করবেন, এইটুকু কথা বলেছিলেন। আপনার কি মনে হয়, মানে এই ধরনের ঘটনার পেছনে মানে কাদের হাত ছিল সেদিন? দেখুন, আমি মামলা করেছিলাম উনি চলে যাওয়ার পরে, কিন্তু তারপরে 1.5 বছর ধরে আমি নিজে গোয়েন্দার মতন তদন্ত করে দেখেছিলাম যে কিছু মানে পোষ্য চ্যানেল তৃণমূলের, তারা খাপ পঞ্চায়েত বসিয়েছিল। ওনার একটি অংশ মানে যেটা ভাইরাল হয়েছিল, ওনার পুরো স্পিচটা সেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে ডিরোজিও হলে সেটা না দেখিয়ে তার খণ্ড অংশ ভাইরাল করা হয়েছিল। এবং সেক্ষেত্রে আমি মনে করি তৃণমূলের আইটি সেল, আইপ্যাক, কিছু পোষ্য চ্যানেল এবং পুলিশ, কলকাতা পুলিশ জড়িত ছিল। সেটা আমি নিজে তার প্রমাণ, ডিজিটাল প্রমাণ,
টাইমিং, এফআইআর এর টাইমিং, সেই সমস্ত খাপ পঞ্চায়েত মার্কার টকশোর টাইমিং সব কিন্তু নতুন করে এফআইআর করে আমি জমা দিয়েছি। আমি এখানে শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে একবার আসবো। পঙ্কজ দত্ত যেন সুবিচার পান, তার পরিবার যেন সুবিচার পায়, এখনো পর্যন্ত সেই মামলা যিনি লড়ে যাচ্ছেন শীর্ষেন্দু সিনহা রায় আমাদের সঙ্গে রয়েছেন। শীর্ষেন্দুদা, মানে সেই দিন কি হয়েছিল এবং এখনো পর্যন্ত কি মনে হচ্ছে আজকে যখন মুখ্যমন্ত্রী এই ঘোষণা করছেন সেইটা সুবিচার পাওয়ার পথে ঠিক কতটা বড় পদক্ষেপ বলে মনে হচ্ছে আপনার? একজন ৭৪ বছর বয়সী প্রবীণ আইজি, তিনি যে কি সুনামের সঙ্গে সারা জীবন তার কর্মজীবন কাটিয়ে আসার পর ওই পুজোর চতুর্থীর দিন তিনি একটা ডিরোজিও হলে তিনি একটা স্পিচ দেওয়ার পর সেখানে বটতলা থানায় নিয়ে যাওয়া হয়। সেই জায়গাতে আমি আর জয়ন্তনারায়ণ চ্যাটার্জি দুজনে মিলে ছিলাম অ্যাডভোকেট হিসেবে। সেই জায়গাতে থেকে ওনাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে চা, জল, বাথরুম পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। এই জায়গাতে ওনাদের পুরো থানাতে সিসিটিভি ছিল, সেইটা দেখতে হবে। আমরা সিসিটিভি ফুটেজ সংরক্ষণের জন্য বলেছিলাম এবং মামলাতে প্রত্যেকটা জিনিস আমাদের তুলে ধরেছিলাম। সেদিনের যে অকথ্য অত্যাচার তার ওপর আজকে পঙ্কজবাবু এই এবিপিতে বলতেন যে সাদাকে সাদা আর কালোকে কালো। এমনি আর একটা কথা বলতেন যে আই ক্যান মর্টগেজ মাই লাইফ ফর দ্যাট, একদম এই কথাটা বলতেন। আজকে বলছি স্যার, আপনার নিজের জীবন বন্ধক রেখে চলে গেছেন, কিন্তু সেই বন্ধকের কাছ থেকে কিছুটা হলেও আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি বাহবা দিতে যাচ্ছি। যেই সাসপেন্ড করেছেন উনি পথ দেখিয়েছেন। মামলাতে কি হবে সেটা পরের কথা, কিন্তু এই জায়গাতে উনি বলতেন যে জয়ন্ত, শীর্ষেন্দু খুব ভালোবাসতেন আমাদের। এই জায়গাতে আপনাদের তোমাদের বড় হতে হবে। শেষ দিন যেদিন বেনারসে ওনার স্পিচ থাকে তার আগের দিন আমাদের সঙ্গে আলাদা করে দেখা করেছিলেন। কি বলতে হবে, কি করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে তিনজন আমরা বসেছিলাম। সেই শেষ দেখা স্যারের সাথে আজকে সেই কথাটা প্রত্যেকটা মুহূর্ত মনে পড়ছে যে কোন মানুষকে আমরা হারালাম। বাঙালি কিন্তু ভোলেনি। সেই দিনের ঘটনা থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালি পঙ্কজ দত্তকে ভোলেনি। পঙ্কজ দত্তের স্মরণে অনেক জায়গায় অনেক কিছু বলতে গেছি, কিন্তু সেখানে চোখের জল ছাড়া আর কিছু বেরোয়নি। আর একটা কথা আমি বলতে চাই যে পুলিশরা এই জিনিসটা করতে পারে, তারা কি তাদের বিবেক বলে কিছু নেই, তাদের মানবিকতা বলে কিছু নেই? তিনিও তো পুলিশ ছিলেন, তিনি আইজি ছিলেন, তার সামনে এই ওসি এটা কল্পনাতীত। একজন আইজি যিনি ছিলেন, একজন আইপিএস, তাকে থানায় ডেকে এইভাবে হেনস্থা করা হচ্ছে এবং এমন জায়গায় গোটাটা যাচ্ছে যে তাতে তার প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে। আমি বলছি পরিস্থিতি কোন জায়গায়? এই বিগত সরকার কিভাবে শুধু সত্যি কথা বলার জন্য তৃণমূলের অপকর্মগুলোকে প্রবল একেবারে দৃপ্ত কণ্ঠে তার সমালোচনা করার জন্য এইভাবে তার সঙ্গে ব্যবহার করা হচ্ছে। আপনি কল্পনা করতে পারেন একটা নিরাপত্তা ব্যবস্থা রাজ্য সরকারের তরফে দেওয়া হতো, তাকে না জানিয়ে তার নিরাপত্তা পর্যন্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছিল একেবারে, এবং তারপরে আবার নিরাপত্তা উনি পান একেবারে কলকাতা হাইকোর্টের নির্দেশে, তারপর নিরাপত্তা পান। আমি বলছি কোথাও একবার নয়, টাইম এন্ড এগেন এইরকম একটা মানুষের সঙ্গে কিভাবে তৎকালীন শাসক দল যেভাবে তাকে হেনস্থা করে এসেছে, আমি বলছি কোথাও একটা অনুশোচনা পর্যন্ত হয় না মৃত্যুঞ্জয় আজকে দাঁড়িয়ে? দেখুন, যে কোনো মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনি যে কথাগুলো বলছেন, যে এবিপি আনন্দের এই আপনাদের স্টুডিওতে এসে পঙ্কজবাবু আমাদের সরকারের দিনের পর দিন সমালোচনা না বললেও আমরা জানি যে কোনো মৃত্যু, কিন্তু কিভাবে তার মৃত্যুটা হলো? আমার কথা হলো কাকে দাঁড়াতে হবে? দুর্ভাগ্যজনক। এবার যদি ওনার যে স্টেটমেন্টের জন্য যে ডেকে পাঠানো হয়েছিল বটতলা থানা থেকে, ওই স্টেটমেন্টটা ছিল, আমি বলছি যে সোনাগাছির মহিলাদের খুন ও ধর্ষণ হওয়া খুব স্বাভাবিক, আরজি করে হলে প্রতিবাদ হতে পারে, সোনাগাছিতে মহিলাদের খুন ও ধর্ষণ হওয়াটা খুব স্বাভাবিক। আমি শুনিনি। ইন্দ্রাণী দেবী প্লিজ, আমি সবাইকে থামালাম। ইন্দ্রাণী দত্ত মিসকোট করো না প্লিজ। ইন্দ্রাণী দত্ত, আমি ইন্দ্রাণীদিকে বলবো এখানে বলতে, আমি সবাইকে থামাচ্ছি প্লিজ। ইন্দ্রাণী দত্ত, আমি আসবো মৃত্যুঞ্জয়। হ্যাঁ, মৃত্যুঞ্জয় তৃণমূলের প্রতিনিধি হয়ে কতটুকু জানে আমি জানি না, কিন্তু আবারও কিন্তু প্রয়াত মানুষটির মুখে কথা বসাতে এখনো কিন্তু তৃণমূল ছাড়ছে না। আবারও বলছি, ওনার পুরো স্পিচে কোথাও উনি কোনো প্রফেশন নিয়ে, কোনো কাজ নিয়ে, কর্ম নিয়ে কিচ্ছু বলেননি। উনি
উনি ডিসি নর্থের জোনের মধ্যে দুটো কমপ্লিট অপোজিট ক্যারেক্টারের জোন, একটা আরজি করের সুরক্ষিত জায়গা যেখানে একটা ডেডিকেটেড থানা আছে, ফাঁড়ি আছে, সেখানে কর্তব্যরত একজন পিজিটি মহিলার উপর ওই অত্যাচার, আর ওই ডিসি নর্থের আন্ডারে সম্পূর্ণ উল্টো সোনাগাছি অঞ্চল যেখানে সিভিল সোসাইটির লোক বাস করে, যেখানে আন্ডার এজ গার্ল থাকে, যেখানে ড্রাগ পেডলার থাকে, যেখানে পাচারকারী থাকে, সেখানে সিভিল সোসাইটি থাকে। উনি কোনো প্রফেশনকে বলেননি, উনি অ্যাজ ডিআইজি সিআইডি ওই সোনাগাছি অঞ্চলটাকে ভালো করে চিনতেন। ডিআইজি সিআইডির ক্যাপাসিটিতে ওই দুর্বারের মহিলাদের অনেক প্রোগ্রামে ওনাকে যেতে হতো, ওনাদের সাপোর্ট করতে হতো। তাই ওই ক্যারেক্টার হিসেবে জায়গা দুটোকে একই ডিসির আন্ডারে, ডিসি নর্থের আন্ডারে দুটো অপোজিট ক্যারেক্টারকে তুলনা করেছিলেন, কোনো কাজের কথা, কোনো কিচ্ছু কথা বলেননি। সুতরাং আবার যদি মৃত্যুঞ্জয়ের মতন ছেলেরা ওনার না, আমি বলছি এটা দুর্ভাগ্য কি জানেন তো, যে মানে জীবদ্দশায় তাকে বারে বারে অপদস্থ করেছে, হেনস্থা করেছে, এমনকি মৃত্যুর পরে পর্যন্ত তাকে টানা ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে চলেছে। ইন্দ্রাণী দেবী শেষ করুন। উনি এই জায়গায় না, আমি বলছিলাম অনুশোচনার কথা, এই তোমার অনুশোচনা, তারপরেও তুমি তার চরিত্র হনন করে চলেছো। না, আমি বলছি পুরোটা মিসকট করছো, তোমার থেকে অনেক ভালো ইন্দ্রাণী দেবী বলতে পারবেন। আমি একটা কথা বলছি, আমি একটা কথা বলি যে উনি আমি একটা কথা বলি, ওই জিরো হলে প্রেসিডেন্সিতে স্পিচের সময় আমাদের নাম ছিল, আমরা সামনে বসছিলাম, স্যার তখন বলছিলেন, তারপরে আমরা বলেছি এই জায়গাতে এর থেকে খারাপ আর কি হতে পারে? একটা মানুষ চলে গিয়েছে, তারপরেও তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে চলেছে তৃণমূল কংগ্রেস। স্বপন দাস হাইকোর্টে যাওয়া হয়েছিল 5 তারিখ, এক মিনিট প্লিজ বলতে দাও। আচ্ছা, সেদিন উনি একটু বলছিল না যে প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক, এই তার নমুনা। হ্যাঁ, স্বপন দাস। আমি প্রথমেই বলি যে পঙ্কজদাকে তো আমরা আর ফিরিয়ে আনতে পারবো না, তার আত্মার শান্তি আজকে হয়েছে, তিনি যেখানেই থাকুন, যে তিনি তার আত্মা তৃপ্ত হবে এই ভেবে যে তাকে যারা অপমান করেছিল সেই পুলিশ অফিসার দুজন তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আজকে আমরা একটা জিনিস বলতে চাই যে যদি তিনি কোনো ধরনের এমন কোনো মন্তব্য করেও থাকেন, আমি ধরে নিলাম যে উনি করে থাকেন, মৃত্যুঞ্জয়দের কাছে খুব প্রুফ আছে, যদি করেও থাকেন সেটা নীতি পুলিশ কারা? তৃণমূল কংগ্রেস। তার জন্য তারা ব্যয় করতে পারতো, জিজ্ঞাসাবাদ নিশ্চয়ই করবেন, কিন্তু জিজ্ঞাসাবাদ করার সময় তার আইনজীবীকে ঢুকতে দেবো না। 2.5-3 ঘন্টা বসে থাকার পর আমি তো আজকের মুখ্যমন্ত্রীর কাছে আরেকটা অনুরোধ করব, আপনি একটা অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন এদেরকে সাসপেন্ড করে, ওর সঙ্গে ওই দিনের ভিডিও ফুটেজটা আনা হোক, যে সমস্ত মহিলারা পঙ্কজ দত্তকে ওদিন অপমান করেছিলেন তাদেরকেও চিহ্নিতকরণ করে তাদেরকেও শাস্তির ব্যবস্থা করুন এবং অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। অ্যারেস্ট করার ব্যবস্থা করুন, ওই মহিলাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নাও। আমি বলছি ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমি বলছি এইভাবে যে একেবারে যেভাবে হেনস্থা করা হয়েছে এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য এবং তারপর যেভাবে বারবার কোর্টে রক্ষা কবচ করতে চাইতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন একবারও মনে হয় না আগের কথাগুলো। আমি এখানে ইন্দ্রাণী দত্তকে শুধু বলতে বলবো, প্লিজ, সব থেকে আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে সব থেকে বেশি বলার যার অধিকার রয়েছে সেই মানুষটা ইন্দ্রাণী দত্ত। প্লিজ, ইন্দ্রাণী দেবী। আমি আবার বলছি যে পঙ্কজ দত্ত নিজে কিন্তু ভিডিও করে গেছেন যে উনি কি বলতে চেয়েছেন, কিন্তু সেই ভিডিও আমি এখনই পাঠাতে পারি তোমাদের, সেটা যদি চালাতে পারো। কিন্তু আবার বলছি, উনি এতটা বুর্বক ছিলেন না যে উনি কোনো প্রফেশন তাকে উনি অ্যাটাক করবেন। উনি দুটো জায়গা, যে জায়গায় শুধু কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষ বাস করে না, সিভিল সোসাইটিও বাস করে, যেখানে অ্যান্টি সোশ্যালের সমাগম আবহমান কাল ধরে আছে, সেই দুটো অঞ্চল যেটু ডিসি নর্থের আন্ডারে দুটো অপোজিট ক্যারেক্টার, সেখানে কোথায় কি সম্ভাবনা থাকে সেই কথাটুকু কোনো প্রফেশনকে বলেননি, সেইটা বলতে চেয়েছেন। মৃত্যুঞ্জয় যদি মনে করে যে এইটাকে চালিয়ে যাবে তাহলে কিন্তু এফআইআর আমি বলছি পুরোটা কিভাবে পরিকল্পিত ছিল। আমি আরেকটা উদাহরণ দিই, এই যে ছবিটা, আমি অরিন্দম আচার্যের কাছে যাওয়ার আগে আমি শুধু একটা কথা বলবো যে এই থানার বাইরে, বটতলা থানার বাইরে মহিলাদের অ্যাকুমুলেট করা হয়েছিল এবং আপনারা ভাবতে পারেন সেই মহিলাদের কাছে যখন জিজ্ঞাসা করতে যাওয়া হচ্ছে আপনারা কি জন্য এসেছেন, তারা কেউ জানেনই না কি জন্য এসেছেন। ফলে পুরোটা ছিল পরিকল্পিত, পুরোটা তৈরি করা হয়েছিল যাতে এই মানুষটাকে, এই অকুতভয় একটা মানুষটাকে, যে মানুষটা সারা জীবন শির দ্বারা সোজা করে কথা বলেছেন, তাকে যাতে থানার ভেতরে তো থানার যারা আধিকারিকেরা ছিলেন তারা অতক্ষণ ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে অপদস্থ করেছেন এবং তারপর বাইরে বেরিয়েও তাকে যাতে হেনস্থা করা যায়, পুরোটা পরিকল্পনা করে সাজানো হয়েছিল। এই জায়গায় সেদিন ঘটনাটা চলে গেছিল। অরিন্দম আচার্য। মিস্টার পঙ্কজ দত্ত হচ্ছে
আমাদের মতো তরুণ পুলিশ অফিসার আগামী দিনের যারা আজকে মানুষ ছেলেমেয়েরা রয়েছে তারা হচ্ছে অনুকরণীয় রোল মডেল। আজকে 30 নভেম্বর 2024 উনি মারা যান, কিন্তু আমার আজও মনে আছে যে 24 ডিসেম্বর 2024 মিস্টার শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা, তখন আমি একটা কোনো অনুষ্ঠানে ছুটে গিয়েছিলাম ওনার কাছে এবং গিয়ে বলেছিলাম আই পেড মাই ডিপ রেসপেক্ট টু ইউ মিস্টার শুভেন্দু অধিকারী বাবু। কেন আপনাকে জানাচ্ছি যে পঙ্কজ দত্ত আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে নিয়ে ক্রমাগত আজকে ক্রিটিসাইজ করেছে, নোয়িং ফুললি ওয়েল আপনি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা দিয়ে আপনি যেভাবে বেনারসে হেল্প করেছেন এবং আনন্দবাজার এবিপি থেকে যেভাবে ব্লাড জোগাড় করেছে সেটা বলার পরে উনি আমাকে বলেছিলেন অরিন্দমবাবু আপনি আমার পাশে বসুন। আজকে আপনাকে বলছি যে পঙ্কজ দত্ত যে কথা বলেছিল সেটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, কারণ আমি ওই আন্দোলনের সাথে ছিলাম। কেন আজকে আরজি করার মতো সুপার স্পেশালিটি হসপিটালে যদি আজকে হত্যা হয়ে থাকে, উনি এক্সাম্পল দিতে চেয়েছিলেন। আমার কাছে সেই ঘটনা আছে যে সোলাগাছি থেকে বিভিন্ন জায়গায় আমিও রেড করেছি, ওখানকার মেয়েরা দিনের পর দিন যে অত্যাচার হয়েছে উনি সেই এক্সাম্পলটা দিতে গিয়েছিলেন। কিন্তু আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ওখানে যখন একজন সাংবাদিক রোজিনা বলে একটি মেয়ে যখন আজকে কন্টেস্ট করেছিল, তারা বলেছিল যে আমরা জানি না আমাদের কেন এনেছে। শুনুন আজকে বলে দিন শুনে দিন, এই শান্তনু সিনহা বিশ্বাস তার ইনস্টিগেশনের জন্য তাকে অত্যাচার করেছে কে? ভারতের ইতিহাসে আজ পর্যন্ত এমন নেই যে একজন পেটি ইন্সপেক্টর আইজিকে ইন্টারোগেশন করেছে। আপনি বলছেন 3 ঘন্টা, 10 ঘন্টা বসিয়ে রেখেছিল এবং সেই স্পার্ট দ্য ডাইরেকশন অফ সুপ্রিম কোর্ট কোনো ভিডিও নেই। দিনের পর দিন এই মানুষটা আমার সাথে দেখা হয়েছিল। উনি আজকে একটা অনুষ্ঠানে যাওয়ার সময় উনি আমাকে বলেছিলেন যে অরিন্দম তুমি বিশ্বাস করতে পারো মালদাতে, শুনে নিন, মালদাতে 2002 সালে একদিনের মধ্যে 100টি মেয়েকে আজকে ব্রোথেল থেকে তুলে নিয়ে এসে পরবর্তীকালে তাদের আজকে রিহ্যাবিলিটেট করেছে। সেই মানুষটাকে আপনাদের মতো নপুংসক লোকেরা আজকে যেভাবে নাকি আজকে কালিকামুক্ত করেছেন, আমাদের মতো পুলিশ অফিসার কোনোদিন আমরা এটা সহ্য করতে পারবো না। আমি একটা লাইন বলবো, এর বাইরে কিছু বলবো না। যেই অভিযোগটা হয়েছে সেই অভিযোগের বিরুদ্ধে পঙ্কজ বাবু শুনুন না, সম্বন্ধে বলবেন না বাবা। আচ্ছা ওয়ান লাইনে বলে নিন। আমি একটা লাইনে বলবো, যেই অভিযোগটা হয়েছিল তার বিরুদ্ধে খুব সম্ভবত 5ই অক্টোবর 2024 বা 6ই অক্টোবর হাইকোর্টে গেছিলেন যে ইন্টারিম প্রোটেকশন এবং এফআইআর কোয়াশ করার জন্য। হাইকোর্ট কিন্তু সেটা খারিজ করে দিয়েছিলেন। আমার এর বাইরে আর একটা কথা বলার নেই। আপনি 6 অক্টোবরের অর্ডারটা দেখেন, ইন্টারিম প্রোটেকশন বা এফআইআর কোয়াশটা করতে চেয়েছিলেন, সেটা কিন্তু হাইকোর্ট খারিজ করে দিয়েছে। না যেতে হয় আমার কাছে অর্ডার আছে। আমি বলছি একের পর এক তথ্যকে এখানে মিসকোট করছে নাকি তৃণমূল মুখপাত্র। আমি ইন্দ্রাণী দত্তর কাছে আরেকবার উনি কিছু বলতে চাইছেন, একটু জেনে নিই। ইন্দ্রাণী দেবী। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে যে রাজস্বী ভরদ্বাজের বেঞ্চের যে অর্ডার সেটা আমার কাছেও আছে। সেখানে বলা হয়েছিল এটা বেলেবল সেকশন, এখানে কোনো মানে ক্ষতিকর কিছু হবে বলে আমরা মনে করি না, সুতরাং আপনি থানায় গিয়ে সহযোগিতা করুন। কিন্তু আপৎকালীন বেঞ্চ দুর্গাপুজোর সময় যে আপৎকালীন বেঞ্চে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন এই কারণেই যে ওনাকে থানায় হেনস্থা করা হয়েছিল, যেটা রাজস্বী ভরদ্বাজ বলেছিলেন যে এটা বেলেবল সেকশন, আপনি সহযোগিতা করুন, এখানে কোনো খারাপ কিছু ঘটবে না। কিন্তু আপৎকালীন বেঞ্চ দুর্গাপুজোর সময় সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন বললেন যে এরকম একজন মানুষকে হেনস্থা করা হয়েছে, তখন কিন্তু ভার্চুয়াল ইন্টারোগেশনের এটা উনি জেনে গেছিলেন পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে যে ওনাকে যদি লাগে কোনো প্রয়োজনে থানায় ডাকা যাবে না। অর্থাৎ রাজস্বী ভরদ্বাজ যে অর্ডারটা দিয়েছিলেন সেটা এই মনে করে দিয়েছিলেন যে এর মধ্যে খারাপ কিছু নেই, আপনি সহযোগিতা করুন থানায়। কিন্তু ওরা সেই অসহযোগিতা করে ওনাকে এত হেনস্থা করেছিল যে আপৎকালীন বেঞ্চে সম্ভবত মিস্টার ঘোষ, শীর্ষেন্দু বলতে পারবেন, তিনি কিন্তু অর্ডার করেছিলেন যে না থানায় হেনস্থা হয়েছে, সুতরাং ওখানে তীর্থঙ্কর ঘোষের বলেছিলেন যে ওখানে হেনস্থা হয়েছে, সুতরাং ওনাকে আর থানায় ডাকা যাবে না। আমি বলছি আজকে এই অনুষ্ঠানে এসে তৃণমূল মুখপাত্র আমি জানি না কোন সূত্র থেকে এই তথ্যগুলো পাচ্ছে, যা পাচ্ছে প্রত্যেকটার অপব্যাখ্যা করছে তৃণমূল মুখপাত্র। ঠিক সেদিন ভাবে যে কথা পঙ্কজ দত্ত বলেছিলেন তার অপব্যাখ্যা করা হয়েছিল, এইটা মাথায় রেখে যে তাকে হেনস্থা করতে হবে, মেলাইন করতে হবে। সেদিন যা করেছেন আমার বলতে খারাপ লাগছে যে আজকে এই অনুষ্ঠানে এসে তৃণমূল মুখপাত্র তিনি চলে যাওয়ার 1.5 বছর পরে সেই একই কাজ, সেই সমানভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, চরিত্র হনন এবং তার অপব্যাখ্যা করা তার মন্তব্যের, সেইগুলো বারে বারে লাগাতার করে চলেছে। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতিতে যেতে যেতে এই মামলার অন্যতম আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন দেখতে দেখতে বিরতি।
আমাদের কি কাছের ছিলেন, আমার মনে হয় আপামর বাঙালির উনি কাছের মানুষ ছিলেন। সারা পৃথিবীতে যেখানে যত বাঙালি আছেন তারা সবাই ওনার রিজু এবং বলিষ্ঠ কণ্ঠস্বর শুনতে চাইতেন। উনি কিন্তু সবসময় চেষ্টা করেছেন সরকারকে সচেতন করতে, সরকারের ভুলগুলোকে ধরিয়ে দিতে, কিন্তু একটা অদ্ভুত পাকে চক্রে উনি জড়িয়ে গেলেন এবং মিথ্যে বুঝিয়ে, ভুল বুঝিয়ে এক ধরনের মানুষকে উত্তেজিত করে দেওয়া হলো এবং তারপর একটা মিথ্যে মামলায় ওনাকে জড়িয়ে দেওয়া হলো। থানায় ডেকে যেভাবে ঘন্টার পর ঘন্টা হেনস্থা করা হয়েছে, আমি এবং শীর্ষেন্দু সিংহ রায় আমরা দুজনেই সে ঘটনার সাক্ষী। হুমকি দিয়েছিলেন আমরা কিন্তু বাড়িতে ডাকাত ঢুকিয়ে দিই, মানে আমাদের ওনারা হুমকি দিচ্ছেন বাড়িতে ডাকাত ঢুকিয়ে দেবেন। আমরা বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা তাকেও জানিয়েছিলাম, তিনি ঘটনার পরদিন সে থানায় গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। পরে ঘটাই অন্যায়ের শোধ কেন নেওয়া হয়, শুধু সাসপেনশনটা বড় কথা নয়, আরো কেন বেশি সাজা দেওয়া হবে না, আমি এই প্রশ্ন তুলব। দেখুন, আজকের দিনে নিঃসন্দেহে সব থেকে বড় খবর হচ্ছে, জাতীয় রাজনীতি তো বটেই, সেটা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান এবং তারপর মিটিং হলো সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টি। সেখানে কি কি সিদ্ধান্ত হলো বিস্তারিতভাবে এই অনুষ্ঠানের পর সন্ধ্যে 7টায় আপনাদের জন্য নিয়ে আসছি। চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।